10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে। আশুলিয়ায় আজকের ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর পলাশ, ভূতত্ত্ববিদদের গতকালের ফাটল পরিদর্শন। ভূমিকম্পে নিহতদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিবেশ। লক্ষ্মীপুর কিশোরগঞ্জে 2 ছেলের সাথে সমাহিত হলেন বাবারা। দিনাজপুরের নসিপুরে মিনিবাস চাপায় ইজি বাইকে থাকা একই পরিবারের 4 সদস্য নিহত। পাট গবেষণা কেন্দ্রের সামনে হয় দুর্ঘটনা। অতিমাত্রার ভূমিকম্পে টাঙ্গাইলের মধুপুরে টেকটনিক প্লেট বিপর্যয়ের শঙ্কা। অপরিকল্পিত ভবনের কারণে ঘটতে পারে বড় দুর্যোগ। এমন জায়গা আছে যেখানে পায়ে হাঁটার রাস্তা না, এনে 5তলা বিল্ডিং। এমার্জেন্সি এইসব রাস্তা ক্লিয়ার দরকার। ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে এটা ধসে যেতে পারে। সিরাজগঞ্জে ডিবি হেফাজতে আসামি মৃত্যুর অভিযোগ, নির্যাতনের দাবি পরিবারের। শ্বাসকষ্টের রোগী ছিল বলছে পুলিশ। স্যার আমার বাইক দিয়ে দেন, আমি চিকিৎসা করি, মরি আমার কাছে ডিবি কইতেছে যে 5 লাখ। তার অতীতে শ্বাসকষ্টের একটা প্রভাব ছিল, অ্যাজমা ব্রঙ্কাইটিল অ্যাজমার। তো তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুক্রবারের শক্তিশালী কম্পনের পর 24 ঘন্টা না যেতেই আবারও ভূমিকম্প। এবারও উৎপত্তি ঢাকা থেকে 29 কিলোমিটার দূরে নরসিংদীর পলাশ এলাকায়, যদিও অনুভূত হয়েছে আশুলিয়ার বাইপাইলে। ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল 3.3। সকাল 10:36 12 আশুলিয়ার বাইপেল এলাকায় ভূমিকম্প হয়েছে এমন তথ্য দেয় আবহাওয়া অফিস। পরে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায় রিক্টার স্কেলে এর মাত্রা 3.3। এবার উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানান, এবারের কম্পনটি গতকালের 5.7 মাত্রার ভূমিকম্পেরই আফটার শক। আজকে 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। বাট গতকাল যে ভূমিকম্পটা হয়েছিল ওটার উৎপত্তি স্থল আমরা বলেছিলাম যে মাধবদী নরসিংদীর। আজকে হয়েছে এটা নরসিংদীর পলাশে। বড় ভূমিকম্প হওয়ার পরে সাধারণত আফটার শক হয়, এবং আমি বলবো যে আজকে যেটা হয়েছে এটা ওই ভূমিকম্পেরই একটা আফটার শক। তিনি জানান, প্রাথমিক ধারণা ছিল উৎপত্তিস্থল ঢাকার উত্তর পশ্চিমে, কিন্তু বিশ্লেষণে দেখা যায় কেন্দ্র সরে গেছে উত্তর পূর্ব দিকে, অর্থাৎ নরসিংদীর পলাশে। মৃদু হওয়ায় সাধারণ মানুষের কাছে খুব একটা অনুভূত হয়নি। আমরা যে কালকে যে দৃশ্যটা দেখছি, ওই দৃশ্যটা ঘুমো থাকলেও লাগে যখন আবার আইতেছে। আজকে মনে করেন যে এটা আমরা টের পাইছি না পাইলেও কিন্তু অনুভব করছি যে আবার এরকম ধরনের একটা ভূমিকম্প লাগছে আর কি। এটা আমরা টের পাই না, বিশেষ করে আমি টের পাই না, এটা টের পাই না। কালকের এটা তো কঠিন। আমার জন্মের পরে এত বড় দুর্যোগ আর দেখি নাই বা শুনছিও না। এদিকে ভূমিকম্পে নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠে দেখা দেয়া ফাটল পরিদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের একটি দল। র্যাপিড ফিল্ড টেস্টের অংশ হিসেবে বেলা 12টায় ভূতত্ত্ব বিভাগের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এই ফাটলটা কি ভূমিকম্পের সাথে সম্পর্কজনিত কিনা সেটি আমরা আজকে নির্ণয় করছি, এবং এখান থেকে আমরা স্যাম্পল কালেক্ট করছি, যা হলো কি আমরা আমাদের গবেষণাগারে নিয়ে আমরা সেটা পরীক্ষা করে দেখব। এই ভূকম্পনের কারণে যে নিদর্শনগুলা আমরা কাজে লাগাই সেগুলোকে সংগ্রহ করার জন্য, অ্যাকচুয়ালি এটা উপাত্ত সংগ্রহের কাজে আমরা আসছি। এই আবহাওয়াবিদের মতে, একটি বড় ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে এ ধরনের মৃদু কম্পন অব্যাহত থাকতে পারে, আর এই ধারাবাহিকতা ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকির দিকেও ইঙ্গিত করে। বড় ভূমিকম্পের আশঙ্কা জনমনে বাড়াচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বংশালে ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে নিহত বাবা ছেলে আব্দুর রহিম ও রিমনের দাফন সম্পন্ন হয়েছে লক্ষ্মীপুরের নিজ গ্রামে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় আরেক পিতাপুত্র দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী রাফির শেষ ঠিকানাও হয়েছে বগুড়ায় নিজ গ্রামের বাড়িতে। রাজধানীর বংশালে মাংস কিনতে বাবা আব্দুর রহিমের সাথে দোকানে গিয়েছিল 13 বছরের ছোট্ট রিমন। শুক্রবারের ভূমিকম্পে ভবনের ধসে পড়া রেলিংয়ের আঘাতে সেখানেই মৃত্যু হয় তাদের। গ্রামের বাড়ির লক্ষ্মীপুরে মরদেহ পৌঁছালে আর্তনাদ করে ছুটে আসেন স্বজনরা। গাড়ি থেকে বাবা ছেলের মরদেহ নামানোর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে চারদিক। পরে বেলা 9টায় সদর উপজেলার বশিকপুর গ্রামে আস-সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে হয় তাদের জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় পিতা পুত্রকে। আমার ভাই গতকালকে সকাল 10:15 সময় বাসা থেকে বের হয়। ভূমিকম্প হয় 10:36 কি 37। তখন আমার ভাই এবং আমার বাতিজা দুইজন স্পট ডেটে মারা যায়। গতকালকে যে ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ভূমিকম্পের সময় নরসিংদী পলাশের গাবতলী এলাকায় পরিবারের সাথেই ছিলেন দেলোয়ার হোসেন। এ সময় একতলা ভবনের সিলিং ধসে গুরুতর আহত হন দেলোয়ার ও ছেলে ওমর। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এরপর নরসিংদীতে প্রথম নামাজে জানাজা হয় বাবা ছেলের। পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে। মরহুম দেলোয়ার হোসেন উজ্জ্বল আমাদের ইউএমসি জুট মিলের একজন কর্মচারী ছিলেন। অত্যন্ত সদালাপী, সৎ এবং ভালো মানুষ ছিলেন। এদিকে ভূমিকম্পে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাফির মরদেহ নেওয়া হয়েছে বগুড়ায়। দুপুরে শহরের সুচাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। টাঙ্গাইল শহরে প্রশাসনের উদাসীনতায় বাড়ছে অনুমোদনহীন বহুতল ভবনের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন দফতরে একাধিকবার বিষয়টি জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপই চোখে পড়েনি তাদের। এদিকে অতিমাত্রার ভূমিকম্পে মধুপুরের টেকটনিক প্লেটটি ক্ষতিগ্রস্তের শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। অপরিকল্পিত ভবনের কারণে তৈরি হতে পারে বড় কোনো সংকট। এই চিত্র টাঙ্গাইল জেলার শহরের সাবালিয়ায় গড়ে উঠছে একের পর এক বহুতল ভবন। এর মধ্যে একতা টাওয়ার একটি। এলাকাবাসীর অভিযোগ, কাগজে কলমে 13 তলার অনুমোদন থাকলেও ভবনটি নির্মিত হয়েছে 18 তলা পর্যন্ত। নকশা বহির্ভূত প্রায় 40,000 স্কয়ার ফিট জায়গা। একতা টাওয়ারের বিরুদ্ধে আমরা একটা অভিযোগ করছিলাম, পূর্বে অভিযোগ করা হয়েছিল, কিন্তু অভিযোগের কোনো কাজ হয় নাই। 40-50,000 স্কয়ার ফিট এক্সট্রা তারা ভবন নির্মাণ করছে। এই ক্ষেত্রে আমরা সাবালিয়াবাসী ঝুঁকির মধ্যে আছি। পূর্বে অনেক দুর্ঘটনা ঘটছে, রাস্তাঘাটে অনেক সমস্যা হইতেছে এবং এমন কিছু কিছু গলি আছে যেখানে মানুষ মারা গেলে আমরা লাশ বাইর করতে পারি না। টাওয়ার মালিক পক্ষের দাবি, প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় এবং পরবর্তীতে পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ভবন নির্মাণের কাজ শুরু করেন তারা। ডিসি অফিস থেকে ডিসি কমিটি দিচ্ছে 15 তলা, আর 3 তলা দিচ্ছে পৌরসভা। অভিযোগ যে কেউ দিতেই পারে, দিতে পারে। তদন্ত সাপেক্ষে ব্যাপারে যথেষ্ট করছে, বিভিন্নভাবে করছে। আমাদের কি যে অ্যাকশন সেও দেখছে, এটা আমাদের অফেন্সিভ। বিল্ডিং কোড অমান্য করে এমন বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ হচ্ছে শহরে। এমন জায়গা আছে পায়ে হাঁটার রাস্তা না, 5 তলা বিল্ডিং, 6 তলা বিল্ডিং। রোগীদের জন্য এমার্জেন্সি এইসব রাস্তা ক্লিয়ার দরকার, এইসব বিল্ডিং একটা ব্যবস্থা নিশ্চিত করা দরকার। ঘন ঘন ভবন হওয়ার কারণে এটা যে কোনো মুহূর্তে এটা ধসে যেতে পারে। টাঙ্গাইলের প্লেটটা তো আসলে ঝুঁকিপূর্ণ। টাঙ্গাইল পৌরসভা ও গণপূর্তের দাবি, নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ পেলে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। ইতিপূর্বে আমাদের পরিপত্র ছিল না, বর্তমানে আমাদের একটা 26/2025 একটা পরিপত্র আসছে। সেই পরিপত্র অনুযায়ী আমাদের 15 সদস্য কমিটি আছে। কমিটি সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত রাখে আমরা 10 তলা পর্যন্ত সরাসরি অনুমোদন দিতে পারবো। অনুমোদন না হওয়ার পরেও টাঙ্গাইল শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখনো হাই রাইজ কাজ চলতেছে। যদি মনে হয় যে বা আমরা দেখতে পাই যেখানে অননুমোদিতভাবে নির্মিত হচ্ছে, তাহলে আমরা সেইভাবে
কমিটি এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলছেন, অপরিকল্পিত নগরায়নের কারণে ঝুঁকি বাড়ছে। সঠিক পরিকল্পনা না করলে বড় দুর্যোগের মুখোমুখি হতে হবে নগরবাসীকে। বহুতল বিশিষ্ট যে ভবনগুলো তৈরি করা হচ্ছে তার সামনে এবং পিছনে যে পর্যাপ্ত জায়গা থাকার কথা সেটি তো থাকছেই না। যদি কোনো ধরনের দুর্যোগ হয়ে থাকে সেক্ষেত্রে এখানকার যে লোকজন যারা দুর্যোগে আক্রান্ত হবে তাদেরকে রেস্কিউ করা খুব কঠিন হয়ে যাবে। ভূমিকম্প ঝুঁকিতে থাকা অঞ্চলগুলোর মধ্যে অন্যতম মধুপুর ফল্ট, যা টাঙ্গাইলে অবস্থিত। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দিনাজপুর রংপুর মহাসড়কের খোসালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। পরিবারের 9 সদস্য ইজি বাইকে করে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন। পথে মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ যায় 3 জনের, হাসপাতালে মারা যান আরও 1 জন। ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। দিনাজপুর রংপুর মহাসড়কের খোসালপুর সিসিটিভি ফুটেজে দেখা যায় দ্রুতগতির যাত্রীবাহী মিনিবাস সজোরে একটি ইজি বাইককে ধাক্কা দেয়। সাথে সাথেই দুমড়ে মুচড়ে যায় ছোট বাহনটি। মুহূর্তেই নিভে যায় 3 জনের জীবন প্রদীপ। প্রত্যক্ষদর্শীরা জানায় মকবুল হোসেনের পরিবারের 9 সদস্য ইজি বাইকে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন। পথে মিনিবাসের ধাক্কায় ইজি বাইকে থাকা মর্জিনা, সাবিহা ও 1 শিশু নিহত হয়। গুরুতর আহত হন বাকি 6 জন। তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সার্জিনাকে মৃত ঘোষণা করে। বাকিরা হাসপাতালে ভর্তি আছে। রংপুরের 10 মাইল থেকে আসতেছিল বাস, এই বাসটা আছে নিরন্তর হাড়ে ফেলে অটোটার কিন্তু সামনাসামনি মানে ওর সাইড আছে, আর সাইডে কিন্তু অটোটা লাগাই দিল। যেটা মারা গেছে সে আমার বড় বউ আছে মজিনা, যেটা মারা গেছে সে আছে মজিনার বেটি। পুলিশ জানায় ইজি বাইকটিকে ধাক্কা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মিনি বাসটি। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক ও হেলপার। একটা সড়ক দুর্ঘটনার তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ যে মোবাইল টিম ছিল তাৎক্ষণিক ঘটনাস্থলে আসার পরে এখানে আমরা 3 জনকে মৃত অবস্থায় পাই। একই পরিবারের 4 জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত ঘাতক বাসটির ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, দুর্ঘটনার দৃশ্য দেখছিলাম প্রতিবেদনে। 4 জনের প্রাণহানি একই পরিবারের, খুবই দুঃখজনক একটি ঘটনা। এই দুর্ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা? লোপা, আসলে কিছুক্ষণ আগে 10 মিনিট আগে এখান থেকে যে মরদেহগুলি ছিল এই মরদেহগুলি পুলিশ নিয়ে গেছে। আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছে এখন আমরা এগুলো নিয়ে যাই, আমরা আসলে মামলার প্রস্তুতি চলছে। আপনাকে বলতে চাই দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর এই যে দিনাজপুর 10 মাইল যে সড়ক যেটা রংপুর ঠাকুরগাঁ গেছে, এই সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার পরই আসলে মরদেহগুলি নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই যে দুর্ঘটনা কবলিত এই ইজি বাইকটি দেখেন ভাঙা অবস্থায়, এই ইজি বাইকগুলো এগুলা নিয়ে যাবে এবং নিয়ে যাওয়ার পরই হয়তো মরদেহ এবং এই গাড়ির লোকজনদেরকে আটক চেষ্টা ইত্যাদি করে আমরা স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। এবং যে গাড়িটি আটক করা রাখা হয়েছে সেই গাড়িটি কিন্তু এখনো ঘটনাস্থল থেকে প্রায় 200 থেকে 300 গজ দূরে চলে রয়েছে। আপনাদেরকে আগেই বুলেটিনে আমরা বলেছি যে গাড়িটিকে জনতা আটক করলেও আসলে তাদের যে গাড়ির যে ট্রাক ড্রাইভার, মিনিবাসের ড্রাইভার এবং হেল্পারকে আটক করা সম্ভব হয়নি। এবং তখন থেকেই আসলে এই যে মৃত্যুর ঘটনা নিয়ে একটি চলছে। ঘটনাস্থলে 3 জন মারা গেছে, তাদের স্বজনরা এখনো দাবি করছে 5 জন, কিন্তু আমরা 4 জনের নাম পেয়েছি। এই 1 জনের নাম পাওয়া যাচ্ছে না। এই 1 জনের নাম তারা বলছে কিছু 4 জন নিশ্চিত হওয়া গেছে। ধন্যবাদ মাহফুজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের নির্যাতনে এক ভ্যান চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ডিবি পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন শাহাদাত হোসেন। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গত 12 নভেম্বর একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি ভ্যান চালক শাহাদাতকে দুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় ডিবি। পরিবারের অভিযোগ, নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত থাকায় মৃত্যু হয়েছে শাহাদাতের। ভাইয়ের শোকে মূর্ছা যাচ্ছেন আরেক ভাই। হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে তার কান্না আহাজারিতে। নিহতের নাম শাহাদাত হোসেন। সিরাজগঞ্জের বাসিন্দা শাহাদাত পেশায় ছিলেন অটোরিকশা চালক। পরিবারের অভিযোগ, গোয়েন্দা পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে শাহাদাতের। আমার ভাই যদি অপরাধ হয়ে থাকে তাকে চালান দিব, আইনের মাধ্যমে বিচার করব। আপনার যদি হাতে বিচার করে তাহলে দেশ শুনে গেল। তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে কেন ধরে নিয়ে দিতেছেন, কিন্তু একটা মানুষের তারা বলেও না যে এই কারণে ধরে নিতেছি, বা তাকে কোনো কিছু বলে না যে এই জায়গায় নিয়ে যাব। তারা খালি যে ঠিক আছে তাকে মারতে না। শরীরে ওইরকম মানে কইতেছে ভাই জ্বর এসে গেছে, মানে তাহলে মারছে, সবাইকে মারছে, মারার কারণে তো মারা গেছে, নাহলে অমনি মানুষ মারা যাবে ভাই। ঘটনার সূত্রপাত গত 12 নভেম্বর। সেদিন উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করা হয়। চুরি হয় তার অটোরিকশা। সেই মামলায় সন্দেহভাজন আসামি শাহাদাতকে বুধবার আটক করে ডিবি। স্বজনদের অভিযোগ, আটকের পর 5 লাখ টাকা দাবি করা হয়। আমি দেখলাম যে আমার বাইরে বেসবো না, আমি বললাম স্যার আমার বাইক দিয়ে দেন, আমি চিকিৎসা করি মরি আমার কাছে মরুক। দিবি কইতেছে যে 5 লাখ করলাম, ইস্কা চালা কি দিব। শুক্রবার বিকেলে গুরুতর অবস্থায় শাহাদাতকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ফিজিক্যাল অ্যাসল্ট হিসেবে আমাদের এখানে ভর্তি হয়, রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে পুলিশের দাবি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন শাহাদাত। আটকের পর অ্যাজমার প্রভাব বৃদ্ধি পেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাসও দেয় জেলার পুলিশ প্রশাসন। তার অতীতে শ্বাসকষ্টের একটা প্রভাব ছিল, অ্যাজমা, ব্রঙ্কাইটিল অ্যাজমার। তো তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফিজিক্যাল অ্যাসেটের ব্যাপারটা ডাক্তাররাই ভালো বলতে পারবে, আমরা তো অত বলতে পারবো না। সো আমরা আমি যেটা পেয়েছি যে এই ধরনের কোনো কিছু হয়নি। শাহাদাতের মৃত্যুর বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঝিনাইদহে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন 5 জন। সকালে সদর উপজেলার বাকড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেয়ায় রাতে উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সকালে রফিকুলের বাড়িতে হামলা চালায় শাহিন ও তার অনুসারীরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় আহত হয় দুপক্ষের 5 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গাইবান্ধা ও মুন্সিগঞ্জে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। গাইবান্ধা 1 আসনে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। দুপুরে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারি কলেজ চত্বরে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। বক্তারা সমাবেশে বিশিষ্ট সমাজসেবক ও তৃণমূল নেতা আরফিন আজিজ সর্দার সিন্টুকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান। মুন্সিগঞ্জে 1 আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে একাংশের নেতাকর্মীরা। দুপুরে শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে সমাবেশ করেন নেতাকর্মীরা। সেখান থেকে মিছিল বের হয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। বিক্ষোভকারীরা জানান, 17 বছর আসনটিতে নেতাকর্মীরা মামলা হামলার শিকার হয়েছে। অনেকে ঠিকমতো বাড়িতে থাকতে পারেনি, কিন্তু দল থেকে আওয়ামী লীগ ঘেঁষা শেখ আব্দুল্লাহকে মনোনয়ন দেওয়া হচ্ছে। দ্রুত সঠিক বিবেচনার মাধ্যমে যোগ্য নেতৃত্বকে মনোনয়ন দেওয়ার দাবি তাদের। ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এম এ মান্নানের আহ্বানে মহাসমাবেশ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। আমরা তার কাছে যাচ্ছি। শফিক, মহাসমাবেশের বক্তব্যে কি বলছেন নেতারা? তাদের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? লোপা, কিছুক্ষণ পূর্বে কিন্তু মহাসমাবেশটি শেষ হয়েছে এবং সমাবেশের সর্বশেষ বক্তা ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, যিনি বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী এম এ আব্দুল মান্নান। তিনি নেতাকর্মীদেরকে একটি বিষয় জানিয়ে দিয়েছেন। তিনি
দীর্ঘদিন পর এই আসনটিকে বিএনপিকে উপহার দিতে চান এবং এই দীর্ঘদিন যাবৎ এই আসনটি কিন্তু বিএনপির হাতছাড়া। আমরা যদি বলতে পারি 1991 সালে সেই পঞ্চম সংসদ জাতীয় নির্বাচনের পর থেকে কিন্তু শুধুমাত্র 1996 সালের যে 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপির প্রার্থী সিদ্দিকুর রহমান জয়ী হয়েছিল। এছাড়া কিন্তু এই আসনে কখনোই কিন্তু বিএনপির প্রার্থী জয়ী হতে পারেনি। গত 3 নভেম্বর এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নানকে। তাকে মনোনয়ন দেওয়ার পর থেকে কিন্তু নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা সাড়া জেগেছে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মনে করছেন যে তাকে মনোনয়ন দেওয়ায় দীর্ঘদিন পরে আসনটি তারা বিএনপিকে উপহার দিতে পারবেন। এবং আব্দুল মান্নান তিনি একটি বিষয় কিন্তু আজকের জনসভায় জানিয়ে দিয়েছেন, যারা প্রতিপক্ষ প্রার্থী ছিলেন তাদের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, তারা যাতে দলের পক্ষে দলকে বিজয়ী করার জন্য ধানের শীষের পক্ষে কাজ করে সেই আহ্বান কিন্তু তিনি জানিয়েছেন। লোপা। শফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে গাজীপুরে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর গাছা থানা 37 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর 6 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমান যেন দেশে আসতে না পারে সেই জন্য এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। লক্ষ্মীপুরে কমিউনিটি ক্লিনিক থেকে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। স্বাস্থ্যকর্মীরা নিয়মিত উপস্থিত না থাকায় বেশিরভাগ সময়ই বন্ধ থাকে অধিকাংশ কেন্দ্র। ফলে সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে দরিদ্র রোগীদের। স্থানীয়দের অভিযোগ, সঠিক তদারকির অভাবে এমন দশা স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চালু করা হয় কমিউনিটি ক্লিনিক। রোগীদের বিনামূল্যে দেয়া হয় বিভিন্ন রোগের ওষুধও। তবে লক্ষ্মীপুরের বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকেই মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সদরের চররুহিতা ইউনিয়নের মুক্তিযোদ্ধা ধনুমিয়া কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায় সেখানে তালা ঝুলছে। স্থানীয়রা বলছেন স্বাস্থ্যকেন্দ্রটির কর্মীরা উপস্থিত না থাকায় বেশিরভাগ সময়ই এটি বন্ধ থাকে। একই চিত্রের দেখা মিলল আরও কয়েকটি কমিউনিটি ক্লিনিকে। দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারী কেউই উপস্থিত না থাকায় সেবা না পেয়েই ফিরতে হচ্ছে রোগীদের। রোগীরা রোগীরা ঠিকই আসে, কিন্তু এটা বন্ধ থাকার কারণে আসি, ঘোরাফেরা করে আবার চলে যায়। এখন আসলাম, ওষুধ পাওয়া গেল না, তারপর যায় ডাক্তার নাই, চিকিৎসা দিব কে? আজকে অনেকদিন থেকে এখানে এভাবে পড়ে গেছে। অভিযোগ এলাকার মানুষ অনেক অসহায়, দরিদ্র এলাকার লোক আমরা, কিন্তু এখানে কোনো সেবা পাইতেছে না। স্থানীয়দের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকে সেবা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার অন্যতম কারণ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের গাফিলতি। কাগজে কলমে হাজিরা দিয়েই বেতন তুলছেন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কর্মীরা। নেই বিনামূল্যের ওষুধের পর্যাপ্ত সরবরাহ। পার্সোনাল ক্লিনিকে আছে, হ্যাঁ কি ওইখানে সময় দিব না এখানে সময় দিবে, হ্যাঁ তো মাসে মাসে সরকারি শুধু টাকাই নিতেছে, বিনিময়ে তো মানুষ কিছু পাইতেছে না। আপনারাও দেখতেছেন বন্ধ, আমিও দেখতেছি বন্ধ। কাকে প্রশ্ন করবেন? জিজ্ঞাবেন কারে? ডাক্তারকে আপনাকে সরকারের জিজ্ঞাবেন যে এটা বন্ধ কেন? স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী জেলায় কমিউনিটি ক্লিনিক রয়েছে 180টি। এর মধ্যে হেলথ কেয়ার প্রোভাইডারের পদ শূন্য 5টি। স্বাস্থ্য সহকারী ও পরিবার পরিকল্পনা সহকারীর পদ ফাঁকা 137টি। সিভিল সার্জন বলছেন, কর্মস্থলে স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়ে অভিযোগ এলে নেওয়া হবে ব্যবস্থা। দেখা যায় যে সিসিপি সেখানে হয়তো ট্রান্সফার বা অন্য কোনো কারণে সেখানে শূন্যপদ হয়ে যায়, সেই কারণে হয়তো থাকতে পারে। আর কিছু যদি এরকম হয় যে সেখানে যে কমিউনিটি সিসিপি সেখানে যাচ্ছে না, এরকম যদি আমার কাছে অভিযোগ আসে, ঠিক আছে, তাহলে ওটা আমরা দেখি। কমিউনিটি ক্লিনিকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কঠোর তদারকির তাগিদ প্রান্তিক জনগোষ্ঠীর। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজবাড়ীতে ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশ সংকট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি কনভেনশন সেন্টারে সেমিনারের আয়োজন করে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি জেলা শাখা। বক্তারা বলেন, পাংশায় পদ্মা ব্যারেজ ও দৌলতদিয়া পাটুরিয়া দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের 26 জেলায় নবদিগন্তের উন্মোচন হবে। এছাড়া এই অঞ্চলের মানুষের জীবনমানের অভূতপূর্ব উন্নয়ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। অধ্যাপক সালাম তাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে টাঙ্গাইলের ধনবাড়িতে অনুষ্ঠিত হলো 15 কিলোমিটার হাফ ম্যারাথন। সকালে স্বেচ্ছাসেবী সংগঠন স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের 3য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। স্মারক উন্মোচন করেন ধনবাড়ি নওয়াব স্টেটের মোতাওয়াল্লি আফিফ উদ্দিন আহমদ। হাফ ম্যারাথনে অংশ নেন দেশের বিভিন্ন জেলার 350 শতাধিক প্রতিযোগী। প্রতিযোগিতায় প্রথম হন সিলেটের আশরাফুল আলম কাশেম। আয়োজকরা জানান, সমাজ থেকে মাদক সন্ত্রাস দূর করতে এই আয়োজন তাদের। এছাড়া অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার শীতলক্ষ্যা পাড়ে জন্ম নেয়া ঐতিহ্যবাহী ঢাকাইয়া জামদানি এখন বোনা হচ্ছে ফরিদপুরের মধুমতি নদীর পাড়ের এক প্রত্যন্ত গ্রামে। সেই সূক্ষ্ম নকশা, খাঁটি সুতা আর নিখুঁত বুননের ঐতিহ্য ধরে রেখে নতুন করে আলো ছড়াচ্ছেন গ্রামের এক যুবক মোস্তফা রহমান। বদলে দিচ্ছেন এলাকার বেকারত্বের চিত্র। পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে চান উদ্যোক্তা। মসলিন কাপড়ের একটি উন্নত শাখা হিসেবে বিবেচিত হয় জামদানি। ঢাকায় জামদানির সুনাম ছিল দুনিয়া জোড়া। মোগল সালতানাত থেকে ঔপনিবেশিক বণিক সবার কাছেই কদর পেয়েছে এই সূক্ষ্ম কাপড়। মূলত ঢাকা ও আশেপাশের কিছু এলাকায় তৈরি হতো জামদানি, কিন্তু সম্প্রতি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় নতুন করে বোনা হচ্ছে বিশেষ এই কাপড়। ওদের একটা মনোবল যে শীতলক্ষ্যা পার ছাড়া এটা হবে না, এটা আমি অনেক দিন পরিকল্পনা কইরা নিজের এলাকায় ফরিদপুর আলফাডাঙ্গায় মধুমতি নদীর পাশেই আমি এটা গড়ে তুলছি এবং কি আমি সফল হয়েছি। অভাবের তাড়নায় 16 বছর বয়সে পানাইল গ্রামের মোস্তফা রহমান পাড়ি জমান ঢাকায়। 14 বছর কাজ করেন নারায়ণগঞ্জের একটি জামদানি কারখানায়। সেই অভিজ্ঞতাকে সম্বল করে 2021 সালে নিজ গ্রামে শুরু করেন তাঁত বুনন। জামদানি অনেকে বলে কি নামে জামদানি হলে তো হবে না, কামে হতে হবে। যেরকম যদি জামদানি শাড়িগুলোর ভিতরে অনেকে আছে কাজ কম দেয়, কাজ কম দিলে ওইগুলা দাম কমে যায়, আর ওটা তো কাস্টমার বুঝে না যে ভিতরে কি আছে। এগুলা হচ্ছে সুতার কাউন্ট আছে। মুস্তফার 6টি তাঁতে 12 জন শ্রমিক কাজ করছে। নকশা ভেদে একটি জামদানি তৈরি করতে সময় লাগে অন্তত 10 দিন। প্রতিটি শাড়ি 10,000 থেকে 40,000 টাকায় বিক্রি হয়। আগে বেকার ছিলাম, এখন কাজ করার মতো জায়গা হয়েছে, কাজ করতেছি, ভালোই আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। সময় লাগে অনেক জামদানি শাড়ি করতে, এই কারণে একটু শাড়ির দামটা একটু বেশি। এতদিন শুনেছি যে অনেক দামি শাড়ি, কিন্তু এখন নিজের হাতে তৈরি করতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। মুস্তফার এই উদ্যোগ আলোর দিশা দিচ্ছে গ্রামের বেকারদের। সহযোগিতায় এগিয়ে এসেছে কর্তৃপক্ষ। প্রাকৃতিকের দিক থেকে আলফাডাঙ্গার ফরিদপুরে যেখানে উনি করছেন অস্বাভাবিক সুন্দর এবং কোয়ালিটিফুল তাঁতে মানে জামদানি শাড়ি তৈরি করছেন, এটা অবশ্যই আমাদের কাছে মানে আশীর্বাদ স্বরূপ। 2016 সালের 17 নভেম্বর বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শক হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।